নমস্কার, আমি প্রদীপ। সহজপাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা একাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ের দ্য সিক রোজ কবিতাটি আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, আমাদের আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি আজকের আলোচনা, দ্য সিক রোজ। তো আলোচনা শুরু করার আগে প্রথমেই আমি এই কবিতা সম্পর্কে ভালো করে বুঝে নিতে বলবো, কারণ এই কবিতা আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও এই কবিতার অর্থ কিন্তু ব্যাপক এবং তাৎপর্যবাহী। কবিতাটা ভালো করে বুঝলে তবেই কিন্তু এই কবিতা থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তরও কিন্তু খুব সহজে তোমরা দিতে পারবে। তো কবিতার নাম দ্য সিক রোজ, লেখক বা লিখেছেন উইলিয়াম ব্লেক, অর্থাৎ উইলিয়াম ব্লেকের লেখা কবিতা সিক রোজ। তো এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে? তো এই কবিতাটা নেওয়া হয়েছে দ্য সংস অফ এক্সপিরিয়েন্স নামক বই থেকে, অর্থাৎ ইটস এ কালেকশন অফ পোয়েমস, অর্থাৎ এর মধ্যে অনেকগুলি কবিতা রয়েছে এবং সেই কবিতার মধ্যে অন্যতম কবিতা হলো দ্য সিক রোজ। এই দ্য সিক রোজ এই কবিতার যে নামকরণ বা টাইটেল, এই টাইটেলটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, অর্থাৎ দ্য টাইটেল ইজ ভেরি মাচ সিগনিফিক্যান্স। আমরা অনেক সময় বলি যে আমি অসুস্থ বা আমার শরীরটা ভালো নেই, কিন্তু এখানে গোলাপকে অসুস্থ হিসেবে দেখা হয়েছে। কিন্তু গোলাপকে অসুস্থ হতে পারে? অর্থাৎ গোলাপ তো আর মানুষ না যে গোলাপ অসুস্থ হবে। কিন্তু এখানে অ্যাকচুয়ালি গোলাপ অসুস্থ বলতে গোলাপকে পার্সনিফাইড করা হয়েছে, অর্থাৎ পার্সনিফিকেশন ঘটানো হয়েছে গোলাপের। একজন নিরীহ বা নিষ্পাপ মানুষের সাথে গোলাপের তুলনা করা হয়েছে যে অসুস্থ গোলাপ। এখানে রোজটাকে সিম্বলাইজড করা হয়েছে। রোজ ইজ এ সিম্বল অফ পিওরিটি অ্যান্ড ইনোসেন্ট, অর্থাৎ গোলাপকে এখানে পবিত্রতা ও নিষ্পাপতার একটা প্রতীক হিসাবে কবিতায় তুলে ধরা হয়েছে। তো এই কবিতার মূল বিষয়টা কি না, এখানে মূল বিষয় বলতে ভালোবাসার যে অন্ধকার দিক তথা ভালোবাসায় যে বঞ্চনা, অত্যাচার বা শোষণ দেখা যায়, সেই অত্যাচার, বঞ্চনা বা শোষণকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ ভালোবাসার যে অন্ধকার দিক সেটা কি না, দ্য ইলিসিট লাভ অ্যাফেয়ার্স অ্যান্ড সেক্সুয়ালিটি, অর্থাৎ অবৈধ প্রেম ও যৌনতা যে ভালোবাসার মধ্যে লক্ষ্য করা যায়, এই কবিতায় কিন্তু সেই অবৈধ প্রেম ও যৌনতা সম্পর্কেই আলোচনা করা হয়েছে এবং এই অবৈধ প্রেম ও যৌনতাকেই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দুটি মেরু রয়েছে, একদিকে ইনোসেন্ট, অপরদিকে এক্সপিরিয়েন্স। ইনোসেন্ট মানে কি? ইনোসেন্ট মানে হচ্ছে নিরীহতা বা নিরীহ বা সরলতা বা নিষ্পাপতা। অপরদিকে এক্সপিরিয়েন্স মানে কি? এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা। যখন কোনো অভিজ্ঞতা বা যখন অভিজ্ঞতা সরলতাকে গ্রাস করে নেয়, এই যে একটা অভিজ্ঞতা সরলতাকে গ্রাস করে নিল, এই গ্রাস করার ঘটনাই কিন্তু বা এই যে এইভাবে অভিজ্ঞতা কিভাবে সরলতাকে নষ্ট করছে, বিনষ্ট করছে, সেই নষ্ট বা বিনষ্ট করার ঘটনাই কিন্তু এই কবিতায় বোঝানো হয়েছে। এই কবিতাটিকে একটু অন্য দিক থেকে ভাবতে হবে। যখন একটি প্রেমের সম্পর্কে ইন এ লাভ রিলেশনশিপ একজন এক্সপিরিয়েন্স লাভার একজন ইনোসেন্ট লাভারকে যেভাবে অত্যাচার করে, বঞ্চিত করে, তাকে শোষণ করে, সেই ব্যাপারটাই কিন্তু এখানে বলা হয়েছে বা বোঝানো হয়েছে। এটাই কিন্তু ইলিসিট লাভ বা অবৈধ প্রেম। এই প্রেমের মধ্যেই কোনো পবিত্রতা থাকে না, এক্সপিরিয়েন্স ইনোসেন্টকে গ্রাস করে নেয়। এখানে দুটি সিম্বলের কথা বলা হয়েছে, একটা হচ্ছে রোজ, যা সিম্বল অফ ইনোসেন্ট অর পিওরিটি, অপরদিকে ওয়ার্ম এর সিম্বল অফ এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা। এখানে গোলাপকে যেমন নিষ্পাপতার সাথে তুলনা করা হয়েছে, ঠিক তেমনভাবেই পোকাটাকে কিন্তু অভিজ্ঞতার সাথে তুলনা করা হয়েছে। তো কি দেখলাম আমরা এখানে, যে একটা ঝড় জলের রাত্রে একটা পোকা গোলাপের পাপড়ির মধ্যে আশ্রয় নেয় এবং সেই গোলাপের পাপড়িগুলোকেই কিন্তু কুড়ে কুড়ে খায়। পোকাটা কিন্তু ভালোবেসে গোলাপটার ভিতরে আশ্রয় নেয় বা গোলাপটাও কিন্তু ভালোবেসেই পোকাটাকে আশ্রয় দেয়, কিন্তু সেই ভালোবাসার সুযোগ নিয়ে
পোকাটা কী করে, তার অভিজ্ঞতার দ্বারা গোলাপের পবিত্রতা বা নিষ্পাপতাটাকে নষ্ট করে, কুড়ে কুড়ে পাপড়িটা খেয়ে নেয়। ঠিক যেমনভাবে ইন আওয়ার রিয়েল লাইফ অলসো, অর্থাৎ আমাদের যে বাস্তবিক জীবনে যে আমরা দেখতে যাই, একজন এক্সপিরিয়েন্স পারসন একজন ইনোসেন্ট পারসনকে কীভাবে অত্যাচারিত করে, কীভাবে শোষণ করে, আমরা কিন্তু দেখেছি। এবং এই যে ইলিসিট লাভ বা অবৈধ যে প্রেম, সেটা পুরুষ হতে পারে বা মহিলা হতে পারে বা যে কেউ হতে পারে, তো কী করে, তার অভিজ্ঞতার দ্বারা অন্য একজন পুরুষ বা মহিলাকে কী করে, অত্যাচারিত করে, তাকে শোষণ করে নেয়। এর ফলে তাদের অনেক সময় ব্রেকআপ হয়ে যায়, বা এই যে অভিজ্ঞ ব্যক্তির যে যৌন ক্ষুধা নিবারণের জন্য সেই নিষ্পাপ ব্যক্তিটিকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়, ধীরে ধীরে শেষ করে দেয়, ডিস্ট্রয় ঘটে যায় তার লাইফে। কী হয় এখানে, ইনোসেন্ট ইজ ডিস্ট্রয়েড বাই এক্সপিরিয়েন্স, অর্থাৎ অভিজ্ঞতা দ্বারা নিষ্পাপতাটা কিন্তু ধ্বংস হয়। যেভাবে রোজ ইজ ডিস্ট্রয়েড বাই দ্য ওয়ার্ম, গোলাপটিও ওয়ার্মটির দ্বারা বা পোকাটির দ্বারা ধ্বংস হয়ে যায়। তো এই কবিতাটা কিন্তু এক্সপিরিয়েন্স এবং ইনোসেন্টের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের বোঝাতেই কিন্তু কবিতাটা লেখা হয়েছে। তো এই কবিতাটা পড়তে গেলে আমরা এখানে কিছু ওল্ড ইংলিশের ব্যবহার দেখব। কি না, দাও, THOU, দাও। দাও কথার অর্থ হচ্ছে, দাও কথাটা ইউ কথাটা থেকে এসেছে, মানে ইউ কথাটা দাও কথাটা থেকে এসেছে, অর্থাৎ ওল্ড ইংলিশ যেহেতু দাও, দাও অর্থাৎ ইউ। আর্ট, ART, আর্ট কথার অর্থ হচ্ছে আর। দাই, THY, দাই অর্থাৎ ইয়োর। এবার আমরা কবিতাটি একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি কবিতাটি পাঠ করছি, তারপরে লাইন বাই লাইন আলোচনা করে বোঝাচ্ছি। ও রোজ, thou art sick, the invisible worm that flies in the night in the howling storm has found out thy bed of crimson joy, and his dark secret love does thy life destroy. তো আমরা কি দেখলাম না, ও রোজ thou art sick, অর্থাৎ ও গোলাপ, ইউ আর, বা ও রোজ ইউ আর সিক, ও গোলাপ তুমি অসুস্থ। thou art মানে ইউ আর, thou art sick অর্থাৎ ইউ আর সিক, তুমি অসুস্থ। কেন অসুস্থ? দ্য ইনভিজিবল ওয়ার্ম দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, একটা অদৃশ্য কীটাণু, একটা অদৃশ্য পোকা যেটা রাত্রিবেলায় ওড়ে, অর্থাৎ রাত্রিবেলায় উড়ে বেড়ায়। ইন দ্য হাউলিং স্টর্ম, ঝড় ঝঞ্ঝাপূর্ণ রাত্রে। এখানে এই হাউলিং কথার অর্থ হচ্ছে গর্জন, আর স্টর্ম কথার অর্থ হচ্ছে ঝড়, অর্থাৎ গর্জনরত ঝড় ঝঞ্ঝাপূর্ণ রাত্রিবেলায় একটা অদৃশ্য পোকা আসছে, এবং তার জন্য বলা হচ্ছে গোলাপকে অসুস্থ বলা হচ্ছে। এই যে পোকাটাকে, ওয়ার্মকে ইনভিজিবল বলার কারণ কি না, দেখবে যখন আমাদের কেউ ক্ষতি করে, সে কিন্তু তার পরিচয় কিন্তু আমরা প্রথমেই পাই না, তার পরিচয়টা কিন্তু অদৃশ্য থাকে, অর্থাৎ সে কিন্তু মুখোশের আড়ালে থাকে। তেমনভাবে একটা ইলিসিট লাভ বা অবৈধ প্রেমের ক্ষেত্রে আমরা দেখি যে অবৈধ প্রেমিক বা প্রেমিকা যখন আমাদের জীবনে আসে, তখন কিন্তু আমরা তার আচরণ সম্পর্কে, তার উদ্দেশ্য সম্পর্কে কিন্তু আমরা ধারণা পাই না, বুঝতে পারি না। এবং সে আসার পর সে তার উদ্দেশ্য সফল করে যখন ফিরে যায়, তখনই আমরা তার আসল রূপটা দেখতে পাই। তার আগে কিন্তু সে আমাদের কাছে চেনা হয়েও অচেনা থাকে, অর্থাৎ ইনভিজিবল থাকে। তার জন্য এখানে পোকাটা যেহেতু রোজটিকে, অর্থাৎ গোলাপটিকে ক্ষতি করতে আসছে, তাই এখানে রোজটিকে ইনভিজিবল বলা হচ্ছে। এবং এখানে দেখো নাইট, স্টর্ম, এই সমস্ত কিছু কিন্তু একটা অশুভ সংকেত, অর্থাৎ রাত্রিবেলা বা ঝড়, এই সমস্ত কিছু অশুভ সংকেত। অর্থাৎ এই যে রোজ বা গোলাপের জীবনে যে একটা অশুভ কিছু ঘটতে চলেছে বা খারাপ কিছু ঘটতে চলেছে, তার সংকেতই কিন্তু এখানে নাইট বা স্টর্ম কথাটার মধ্যে দিয়ে কবি দিতে চেয়েছেন। এবার কি আছে না, হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, এখানে দায় কথার অর্থ হচ্ছে ইয়োর, আগেই বললাম।
তো কি হয়, হ্যাজ ফাউন্ড আউট অর্থাৎ খুঁজে পায়, দাই বেড তোমার বিছানা অর্থাৎ তোমার পাপড়ির মধ্যে কিন্তু এই পোকাটা আশ্রয় খোঁজে। অফ ক্রিমসন জয়, এই যে ক্রিমসন জয় এই কথাটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, খুব বিশেষ তাৎপর্যপূর্ণ। ক্রিমসন জয়ের সাধারণ অর্থ হচ্ছে রক্তিম লাল, অর্থাৎ রক্তের মতো ডিপ রেড, রক্তের মতো লাল। অর্থাৎ এইখানে যে এই রক্তিম লাল বা এই যে ক্রিমসন জয় কথাটা কিন্তু একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। কিসের প্রতীক না, যৌন সুখ বা লালসা বা এই যে ইন্দ্রিয় সুখ, যেটা লাস্ট, LUST লাস্ট, এই ব্যাপারটা বোঝাতে কিন্তু এই ক্রিমসন জয় কথাটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ একটি অদৃশ্য পোকা ঝড় জলে রাত্রে উঠতে উঠতে এসে তোমার পাপড়ির মধ্যে রক্তিম লাল আনন্দ নিয়ে বা লালসা নিয়ে তার ইন্দ্রিয় সুখের জন্য আশ্রয় গ্রহণ করেছে। অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ ডাজ দ্য লাইফ ডিস্ট্রয়, অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, এবং তার অন্ধ গোপন ভালোবাসা, অন্ধ ডার্ক মানে হচ্ছে বেশি মানে ডিপ কালো, এরকম অন্ধকার গোপন ভালোবাসা। অর্থাৎ এই যে একটা মানুষ বা একটা অবৈধ প্রেম যখন শুরু হয়, সেই প্রেমিক বা প্রেমিকা যখন সব মানে আসে কারোর জীবনে, তখন কি হয়, তার যে উদ্দেশ্য সেটা যেমন অন্ধকারের থাকে, অর্থাৎ সবাই বুঝতে পারে না, এবং সেই ভালোবাসার সম্পর্কটা যখন গোপন থাকে, এবং এই গোপনতা থেকেই কিন্তু তাদের জীবনটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ এই যে একটা সম্পর্ক তৈরি হলো, সেই সম্পর্কতে ভালো ভালো কথা কিছু বললো, এইভাবে যখন কারোর জীবনে কেউ এইভাবে আসলো এবং তার খারাপ উদ্দেশ্য নিয়ে আসলো, এবং সেই খারাপ উদ্দেশ্যটা কিন্তু তার কাছে গোপন থাকে, তার জন্য বলছে যে অন্ধ গোপন ভালোবাসা ডাজ দ্য লাইফ ডিস্ট্রয়, তোমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ এই যে পোকাটার যে ইন্দ্রিয় সুখের জন্য তোমার পাপড়ির মধ্যে আশ্রয় নিয়েছিল, এবং সে তোমার পাপড়ির উপর আঁচড় কেটে কেটে তোমার পাপড়িটাকে কুড়ে কুড়ে খেয়ে খেয়ে তোমাকে যে সিক করে তুলেছে, অর্থাৎ অসুস্থ করে তুলেছে, বা মৃত্যু পাংশু করে তুলেছে, বা রোগগ্রস্ত করে তুলেছে, এর ফলে তোমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। এখানে রোজ কিন্তু সিম্বল অফ পিওরিটি অ্যান্ড ইনোসেন্ট, অর্থাৎ গোলাপটা কিন্তু কিছুই জানতে পারলো না, গোলাপটা কিন্তু পবিত্র ছিল এবং সে একেবারে নিষ্পাপ ছিল, তার মধ্যে কিন্তু কোনো পাপ ছিল না। অপরদিকে দ্য ওয়ার্ম ইজ সিম্বল অফ এক্সপিরিয়েন্স, এই পোকাটা কিন্তু অভিজ্ঞতার প্রতীক, অর্থাৎ তার মধ্যেও অভিজ্ঞতা থাকার ফলে এই যে গোলাপের পিওরিটি বা ইনোসেন্ট কিন্তু ধীরে ধীরে ডিস্ট্রয় করে দিল, ধ্বংস করে দিল। এইভাবেই কিন্তু গোলাপটা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লো, মৃত্যুর দিকে ঢলে পড়লো।